ফেরারি মন আ পিওর সোল চ্যানেলের আজকের নিবেদন লেখক স্বস্তিক দাসের লেখা কুমারগড়ের কিস্তিমাত। লেখক স্বস্তিক দাসের জন্ম বারাসাতে। গল্প লেখার নেশা ছোট থেকেই। লেখালেখির পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলে শ্রুতি নাটক করে থাকেন। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর। অন্যান্য চরিত্রে নীলাদ্রি, সৌরভ, দিশারি, মৌমিতা, ইন্দ্রনীল, জয়দীপ, অভিষেক, নবনীতা ও চিঞ্জিত। শব্দ সংযোজনে শুভধর। শব্দ পরিকল্পনা, আবহে এবং ভিএফএক্সে দেবদত্ত। প্রচ্ছদলঙ্করণ এবং সমগ্র নির্দেশনায় এবং গল্পের সূত্রধর আমি বুবাই। শুনতে থাকুন কুমারগড়ের কিস্তিমাত। রাত তখন 10:30। ট্রেন ছেড়ে দিয়েছে তা প্রায় আধ ঘন্টা হলো। দীপক আর নীলাভ চলেছে কুমারগড়ে, নীলাভের মামা বাড়িতে। এবছর স্কুলের গণ্ডি টপকে কলেজে উঠেছে ওরা দুজন, তাই বাড়ি থেকে একা বেরোবার পারমিশন মিলেছে। নীলাভের মামা বাড়িতে এর আগে প্রায় 12 গিয়েছে ওরা। আসলে দুই বন্ধু এক প্রাণ। ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছে ওরা। ওরা একই অ্যাপার্টমেন্টে থাকে। দীপক নীলাভকে না নিয়ে কোথাও যাবে না, আর নীলাভও দীপককে ছেড়ে কোথাও যাবে না। কাজেই ওরা যেখানেই যায় একসাথেই যায়। এর আগে যতবারই ওরা কুমারগড়ে গিয়েছে নীলাভর মামার সাথে গিয়েছে, কিন্তু এবার মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা ঠিক ঘুরতে যাওয়া নয়। কুমারগড়ের রাজমহলের রহস্যভেদ করাটাই মূল উদ্দেশ্য ওদের। ওরা ফোনে দিদার মুখে শুনেছে যে কুমারগড়ের সেই পুরনো রাজমহলের ভেতর থেকে মাঝে মাঝে নুপুর পায়ে কার যেন হেঁটে বেড়ানোর শব্দ পাওয়া যায়। নীলাভদের মামাবাড়িটা রাজমহল থেকে খুব একটা দূরে নয়, তাই শব্দটা প্রায়ই ওদের কানে আসে। ব্যাপারটা শোনবার পর থেকেই মনের ভিতরটা কেমন উসখুস করছিল ওদের। শেষে আর থাকতে না পেরে কথাটা বলেই ফেলল নীলাভ। ও মা, কয়েকটা দিন একটু ছুটি কাটিয়ে আসি প্লিজ। এবং আশ্চর্যভাবে ওর এক কথাতেই রাজি হয়ে গেলেন নীলাভর মা। বললেন, যা, কলেজ খুলবার তো এখনো বেশ দেরি আছে। বাড়িতে বসে বোর না হয়ে যা না, ঘুরে এক কদিন। এটা তারা স্বপ্নেও ভাবেনি, বরং ভেবেছিল মাকে রাজি করানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু সেসব কিছুই হলো না। তো সে যাই হোক, দীপক সঙ্গে নিল ওর ক্যামেরাটা আর বাইনোকুলারটা। ওদের মায়েরা বানিয়ে দিয়েছেন নানান ধরনের খাবার। রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সকালের জন্য লুচি আর আলুর দম, সঙ্গে মিষ্টি, যাকে বলে একেবারে এলাহি আয়োজন। দীপক আর নীলাভ খুব খুশি আছে। এই প্রথম তারা একা ট্রেন জার্নি করছে। ওদের অবশ্য ছোট অথচ সুন্দর দুটো ডাক নাম আছে, দীপ আর নীল। আমরা বরং এই নামেই ডাকবো ওদের। দীপের বরাবরই ট্রেনে ঘুম আসে না। বসে বসে স্টেশন থেকে কেনা পত্রিকাটা পড়ছিল। নীল অবশ্য খাওয়া দাওয়ার পরই ঘুমিয়ে পড়েছে, নাকও ডাকছে আবার। দীপ ঘড়ি দেখল 11:15। আচমকা কোথা থেকে যেন একটা আর্তনাদ ভেসে এলো। একটা নয়, দুটো। ট্রেনের বাইরে থেকে কারা যেন চিৎকার করছে, হেল্প, হেল্প, কেউ আছেন, বাঁচান। আগেই ট্রেনের চেনটা থামিয়ে দেয় না দীপ। যদি ডাকাত হয়। দরজার কাছে এগিয়ে গেল ও। আগে যাচাই করে নিল, না, ওরা ডাকাত নয়, বরং তাদেরই বয়সী দুজন ছেলে মেয়ে। দীপ সাথে সাথে ট্রেনের চেনে টান দিল। ট্রেন থামতে ওরা তাড়াতাড়ি উঠে এলো। খুব হাঁপাচ্ছে ওরা, বোধহয় কিছু দেখে ভয় পেয়েছে খুব। ব্যাগ থেকে জলের বোতলটা বার করে ওদের দিকে এগিয়ে দিল দীপ। নীলটা কেমন যেন এই এত কিছুর মধ্যেও কেমন ঘুমোচ্ছে। ছেলেটি হাঁপাতে হাঁপাতেই বলল, দরজাটা দিয়ে দাও ভাই, দরজাটা দিয়ে দাও। দীপ কিছুই বুঝতে পারল না, কিন্তু তবুও দরজাটা দিয়ে দিল। ছেলেটা ওর পাশের সিটে বসে পড়ে বলল, তোমায় অনেক ধন্যবাদ ভাই। আজ তুমি না থাকলে আমরা হয়তো মরেই যেতাম শয়তানগুলোর হাতে। আমি বিশাল,
আর ও আমার বান্ধবী তোষা। আমরা এখানে এসেছিলাম আমাদের কলেজের থেকে, সঙ্গে অবশ্য কলেজের আরও অনেকেই ছিল, কিন্তু বাসটা মাঝপথে কোনো কারণে হঠাৎ বিগড়ে যায়। গাড়ি থেকে নেমে একটু পায়চারি করছিলাম, আচমকা কারা যেন পেছন থেকে এসে আমাদের মুখে একটা ক্লোরোফর্ম মাখানো রুমাল চেপে ধরে আর অজ্ঞান করে দেয় আমাদের। এতক্ষণের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, তা যাক, পরে দেখা যাবে। আমাদের যখন জ্ঞান ফেরে তখন আমরা নিজেদেরকে আবিষ্কার করি একটা বন্ধ ঘরে। ঘটায় টিমটিম করে একটা বাল্ব জ্বলছিল, মাথার উপর ফ্যানও ঘুরছিল একটা। ঘরটা বেশ পরিষ্কার আর বড় সড়ো। রাত তখন ঠিক কত হয়েছে জানি না, দেখি পাশে আমাদের জন্য আলাদা করে দুটো পাত্র রাখা আছে, রুটি আর তরকা। শয়তানগুলোই রেখে গেছিল হয়তো আমাদের জন্য, খাইনি অবশ্য। তারপর অনেক চেষ্টার পর ওই বন্ধ ঘরের মধ্যে থেকে বেরোতে পারি আমরা। ঘরের উপরে টালি ভেঙে বেরোতে হয়েছিল আমাদের। তুমি না থাকলে আজ আমরা সত্যি মারা যেতাম ভাই, কারণ ওরা তাড়া করেছিল আমাদের। বাই দ্য ওয়ে, তোমার নামটা কি ভাই? দীপ হেসে বলল, ও, আমি দীপক। আর ওই যে বাঙ্কের ওপর কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ও আমার পার্টনার নীলাভ। আমরা চলেছি কুমারগড় বলে এক গ্রামের উদ্দেশ্যে। তা তোমরা কোথায় যাচ্ছিলে? তোরসা বলে উঠল, আমরা যাচ্ছিলাম কালিম্পং। তা এই কুমারগড়টা কোথায়? দীপ বলল, আর প্রায় 15-20টা স্টেশনের পরেই হবে হয়তো। তোমরা বরং আমাদের সাথে কুমারগড়েই চলো। বিশান বলে, তা নয়, যাওয়া যাবে, কিন্তু তার আগে একবার আমাদের বাড়িতে আর প্রিন্সিপাল স্যারকে ফোন করে জানিয়ে দিতে হবে সবটা, নইলে ওরা থানা পুলিশ করে নাকানি চবানি খাবে একেবারে। শয়তানগুলো আমাদের ফোনগুলোও কেড়ে নিয়েছে। দীপ বলল, তা বেশ তো, নাম্বার যদি মনে থাকে আমার ফোন থেকে কল করে নাও তবে। বিশান আর তোরসা ফোন পর্ব সেরে একটু গুছিয়ে বসে। নীল তখনও ঘুমোচ্ছে। দীপ বলে, আচ্ছা, তোমরা কি ওদের একজনেরও মুখ দেখতে পাওনি? তোরসা বলে, হ্যাঁ, আমি দেখেছি। লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি আর চোখটা দানবের মতো আমাদের দিকে একভাবে তাকিয়েছিল। আর কি বিকট দর্শন চেহারা! এই বিশান, তুই দেখিসনি? বিশান ভ্রু কুচকে বলে, কই না তো, তুই কখন দেখলি তোষা? তোরসা বলল, হ্যাঁ, ওই পালাবার সময় দেখেছি, যখন ওরা আমাদের তাড়া করছিল। দীপ হেসে বলল, গুড, এতেই হবে। এমন সময় ঘুম ভাঙল নীলে। ও ধর্মর করে উঠে বসে বাঙ্কের ওপর। তারপর চমকে উঠে বলে, এরা কারা? দীপ তখন বিস্তারিত খুলে বলল নীলকে। নীলের মাথায় তখন রক্ত উঠল। ও বলল, উদ্দেশ্যটা কি হতে পারে এই লোকগুলোর? দীপ বলল, কি আবার, ওদের কিডন্যাপ করে ওদের বাবা মার কাছে ফোন করবে আর মুক্তিপণ দাবি করবে, এগুলোই ওদের ধান্দা। সেই রাতটা কেটে গেল গল্পের ছলে। ভোর হতেই কু ঝিকঝিক শব্দ করতে করতে ট্রেন ঢুকলো কুমারগড়ে। ওদের ঘুম ভাঙলো হকারদের চিৎকারে। এক গরম চাই, এক গরম চাই, এক গরম চাই। কলা আছে, ভালো কলা, ভালো পেয়ারাও পাবেন। কলা নেবেনটা কি বাবু? কলা, ভালো পেয়ারাও পাবেন। আড়মোড়া ভেঙে ওরা চারজন উঠে বসলো। ভাগ্যিস কাল রাতে টিকিট চেকার আসেনি, তাহলে নয় ফাইন দিতে হতো, নয়তো মাঝরাতে এই ট্রেন থেকে নেমে যেতে হতো আমাদের। ট্রেন থেকে নামতে নামতে বলল বিশাল, স্টেশনেই ওদের গাড়ি দাঁড়িয়ে থাকবার কথা। তবে আর একটু এগিয়ে রিক্সা স্ট্যান্ডের কাছে পাওয়া গেল গাড়িটা। ড্রাইভার রতন কাকু তো দীপ আর নীলকে দেখেই চিনে ফেলল, কিন্তু তোরসাদের দিকে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এরা তোমাদের নতুন বন্ধু বুঝি? ওরা ট্রেনের ব্যাপারটা চেপে দিয়ে বলল, নতুন না, খুব পুরনো বন্ধু। এর আগে ওরা এখানে আসেনি, তাই তুমি চেনো না এদের।
রতন কাকু আর কথা বাড়ালেন না। ওরা সবে গাড়িতে উঠতে যাবে, আচমকা রিক্সা স্ট্যান্ডটা কেঁপে উঠল এক বিকট শব্দে। ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটে গেল সেখানে। দুটো রিক্সা পর পর ভেঙে গেল। তার কিছু সেকেন্ড পরেই শুরু হলো গোলা বর্ষণ। রতন কাকু চেঁচিয়ে উঠলেন, নীল, দীপ, গাড়িতে উঠে পড়ো। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। নীল চেঁচিয়ে উঠল, এরা কারা কাকু? রতন কাকু বললেন, বলছি, সব বলছি, আগে গাড়িতে উঠো, তাড়াতাড়ি। ওরা চারজন দ্রুত গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলতে শুরু করেছে। বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি গাড়িতে, শুধু ডিকির একটা অংশ অল্প বেঁকে গিয়েছে। কাটা সিটে এলিয়ে দিয়ে দীপ বলল, এবার বলো তো, কে ছিল ওরা? রতন কাকু বলতে লাগলেন, মাওবাদী বললে কিছু ভুল বলা হবে না। এদিক সেদিক ব্লাস্টিং করে বেড়ায় ওদের লিডার, আমাদের এখানকার 1 নম্বর শয়তান মন্ত্রী জ্যোতির্ময় বাবু। এই দলটা ছাড়াও আরো 2টো দল সক্রিয় এই কুমারগড়ে, তারাও ওই জ্যোতির্ময়েরই আন্ডারে। তার উপর আবার শুরু হয়েছে রাজবাড়ির ভূতের উপদ্রব। নীল বলল, এই শয়তানদের উপদ্রব কি কোনোভাবে বন্ধ করা যায় না? দীপ বলল, হয়তো ওই রাজবাড়ির ভূত এই 3 দলেরই কোনো এক দল। বিষানদের ওরা আগেই বলে রেখেছিল, রতন কাকু কিংবা ওই বাড়ির সকলের সামনে বিষান আর তোরসা যেন ওদের তুই তুই করেই বলে, যাতে ওরা বুঝতে না পারে যে ওদের ট্রেনেই আলাপ। আসলে গ্রামের লোকজনেরা একটু সন্দেহবাতিক হন, আর নীলেরা চায় না যে ওদের নতুন বন্ধুরা সবার সামনে কোনোভাবে অপমানিত হোক। তাই বিষান বলল, আচ্ছা নীল, কুমারগড়ের রাজবাড়ির রহস্যটা একটু খোলসা করে বলতো, কিছুই তো বোঝা যাচ্ছে না। ব্যাপারটা আসলে আমিও ঠিক জানি না, তুমি জেনে থাকলে একটু খোলসা করো দেখি রতন কাকু। রতন কাকু বললেন, তোমরা বাবা এখনকার ছেলেপুলে, জানি না এসব কথা তোমাদের বিশ্বাস হবে কিনা। নেহাতি গুলগপ্প বলে হেসে উড়িয়ে দেবে হয়তো। নিজের চোখে না দেখলে ব্যাপারটা আমারও বিশ্বাস হতো না। উফ, সে কি সাংঘাতিক দৃশ্য! পিসিমা গেছিলেন তীর্থক্ষেত্রে, সেদিন ফেরার কথা। তো গাড়ি নিয়ে অপেক্ষা করছি স্টেশনে। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, বোধহয় বৃষ্টি হবে খুব। এমন সময় দেখি পিসিমা খানতিনেক ভারী ব্যাগ নিয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছেন আমার দিকে। একটু কাছে আসতে শুনলাম বিড়বিড়ি করে কি সব মন্ত্র যেন জপ করছেন। ভূত দেখলেন নাকি? বললাম, কি হলো পিসিমা? দিন দিন, আগে বোচকাগুলো দিন। গাড়িতে উঠেও কাঁপুনি থামেনি পিসিমার। বললাম, এত কাঁপছেন কেন পিসিমা? ভূত দেখলেন বুঝি? পিসিমা বললেন, তান্ত্রিক, ভবেশ্বর তান্ত্রিক, ও ও আবার ফিরে এসেছে রাজবাড়িতে। এবার শোনো, এই ভবেশ্বর তান্ত্রিক ছিলেন এক নির্মম লোক। আজ থেকে প্রায় 150 বছর আগে একজন বাঘা পুলিশ অফিসারের হাতে বেঘরে মারা পড়েন তিনি। তারপর ওই কটা বছর উৎপাত বন্ধ থাকে ওনার। আর সেদিন পিসিমা বলেন উনি নাকি আবার তাকে রাজবাড়িতে দেখেছেন। এ তো ভীষণ ব্যাপার। বললাম, আপনি ঠিক দেখেছেন তো? পিসিমা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। বললাম, তাহলে তো ওঝাকে খবর দিতে হয়। পিসিমা বললেন, হ্যাঁ হ্যাঁ, চল এখনই আমরা ওঝাকে খবর দিয়ে আসি। ভবেশ্বর তান্ত্রিক আর অঘোর ওঝার মধ্যে জব্বর যুদ্ধ হলো, তবে কেউ কারোর গায়ে হাত দেয়নি। যুদ্ধ হয়েছে নানা রকম অস্ত্রশস্ত্র, মন্ত্র আর কি সব মশলাপাতি দিয়ে। তবে আত্মার সাথে কোন মানুষ পেরে ওঠে, তার উপর যদি প্রতিদ্বন্দ্বী হয় ঠিক সেই মানুষটার মতোই কেউ। সম্পূর্ণ ঘটনাটা যখন গ্রামে জানাজানি হয়ে গেল, তখন সবার পেট থেকে আস্তে আস্তে কথা বেরোচ্ছিল। তারাও নাকি মাঝে মাঝে রাত বিরেতে রাজবাড়ি থেকে নানা রকম শব্দ পেত। এই হলো গিয়ে ঘটনা। রতন কাকু থামলেন। বিষান বলল, ইন্টারেস্টিং, আজ বরং একবার রাজবাড়ি থেকে ঘুরেই আসবো। রতন কাকু
রীতিমতো চেঁচিয়ে উঠলেন, খবরদার, ওখানে গেলে আর ফিরে আসতে হবে না। আমার কথা শোনো, দয়া করে যেও না। নীল বলল, আরে রতন কাকু, ফিকার নট, ওটা ভূত হলে আমরা ভূতের বাবা আছি। রতন কাকু বললেন, থাক, আর ওস্তাদি মারতে হবে না, তোমায় আমার খুব ভালো করে চেনা আছে নীল। তোরসা ফিসফিস করে বলল, তোমার রতন কাকা দেখছি বেশ অভিভাবক মার্কা ভাব দেখাচ্ছে। নীল বিরক্তি প্রকাশ করে বলল, এর জন্যেই এই লোকটাকে আমার একদম ভালো লাগে না, সব ব্যাপারে নাক গলাবে। গাড়িটা থামলো একটা বড় বাড়ির সামনে। উফ, কি অপরূপ সুন্দর সেই বাড়ি। চারিদিক গাছগাছালিতে ভরা, সাথে পাখিদের কলকাকলি। বাড়ির সামনের গেটটার দুই পাশের স্তম্ভের উপর দুটো সিংহ মূর্তি দাঁড়িয়ে আছে। এগুলোকে বলে সিংহ দুয়ার। নীল বলল, এই আমার মামা বাড়ি, প্রকৃতি বিলাপ। গাড়ি থেকে নামলো ওরা সকলে। বরণডালা নিয়ে ছুটে এলেন নীলের মামি, দিদুন আর ছোট মাসি। বিষানদের সাথে তাদের পরিচয় করিয়ে দিল ওরা। সকলকেই বরণ করে ঘরে তোলা হলো। রাজবাড়ির বিষয়ে ওরা বিশেষ কিছু জিজ্ঞাসা করলো না কাউকে। শুধু নীলের মামাকে ওরা জিজ্ঞাসা করলো যে উনি ভবেশ্বর তান্ত্রিককে চেনেন কিনা, কিন্তু মামা উত্তর তো দিলেনই না, উপরন্তু চিৎকার করতে শুরু করে দিলেন, ওই হারামজাদা রতনটা এসব বলেছে না তোদের? দেখ অত বাগাটাকে, ছেলে মেয়েগুলো আসতে পারলো না, ও নিজের ভুল গল্প জুড়ে দিল। তোরসা প্রায় বলেই ফেলছিল যে ওরাই ব্যাপারটা জানতে চেয়েছে, কিন্তু নীল ওকে আটকে দিল। এখন ওসব বলতে চাই না, দারুণ বকা খাবে কিন্তু। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সোজা বাগানে চলে এলো ওরা। রোদ নেই খুব একটা। বাগান থেকে সহজেই দেখা যায় কুমারগড়ের রাজবাড়িটা। দীপ বলছিল আজ সবাই ঘুমিয়ে থাকতে থাকতেই ওরা বেরিয়ে পড়বে রাজবাড়ি অভিযানে। বিষান বলল, রাজবাড়িটা আমাকেও খুব টানছে রে। এই দেখো, সবার সামনে তুই বলতে বলতে এখনো তুই বলে ফেললাম। প্লিজ ফ্রেন্ড, ডোন্ট মাইন্ড। নীল হেসে বলল, আরে না না, এই না বললে ফ্রেন্ডস। ফ্রেন্ডসরা তো আর একে অপরকে তুমি করে বলে না। আজ থেকে তাহলে তুই কি বলিস টিপ? দীপ বলল, এতক্ষণে তোদের কেমন যেন বন্ধু বন্ধু লাগছে, বুঝলি বিষান? কিরে, বেরোবি না? বিষানের দরজার সামনে এসে উকি মেরে কথাটা বলল দীপ। বিষান শুয়ে শুয়ে একটা গল্পের বই পড়ছিল। তুই তৈরি হয়ে নে তাড়াতাড়ি, নইলে সবাই জেগে গেলে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যায়। বিষানের মাথায় তখন একটা প্ল্যান ঘুরছে। একটু আগেও যা দেখলো সেটা যদি সত্যি হয়, তাহলে সম্পূর্ণ বাড়িটা এখন খুব বড় একটা বিপদের মধ্যে আছে। খাওয়া দাওয়ার পর একটু পায়চারি করা বিষানের অভ্যাস। সকলে ঘরে গিয়ে শুয়ে পড়েছে, বড়রা ছাড়া কেউই অবশ্য ঘুমায়নি। স্বভাবতই বিষান বারান্দায় পায়চারি করছিল। এমন সময় কার যেন ফিসফিস করে ফোনে কথা বলার শব্দ কানে এলো। সিঁড়ির কাছে গিয়ে একটু ঝুঁকতেই দেখতে পেল রতন কাকু কার সাথে যেন ফোনে কথা বলছে। তা বলতেই পারে, তবে সন্দেহ হওয়ার কারণ এত ফিসফিসিয়ে কেন বলছে। এমনিতেই লোকটাকে ঠিক সুবিধের মনে হয়নি ও। তবে কি লোকটা সত্যিই গোলমেলে? ব্যাপারটা দীপকে জানাবে বলে ঘরের দিকেই যাচ্ছিল। এমন সময় একটা কথা ওর কানে যেতেই থমকে যায় ও। সবার প্রথমে ওই বাচ্চাগুলোকে খতম করতে হবে, সেটা আপনি আমার উপরেই ছেড়ে দিন। ব্যাপারটা বুঝতে এবার আর কোনো অসুবিধা হলো না বিষানের। রতন কাকুকে কেউ ওদের মারবার কথা বলছেন, তবে এখানে দীপদের শত্রু কে হতে পারে? আজ কুমারগড়ের রাজমহলে যাওয়াটা ঠিক হবে তো? অনেক রকম চিন্তার চোটে বিষয়টা দীপদের কাউকেই জানানো হয়নি, এমনকি ও ভুলেও গিয়েছিল ব্যাপারটা। তবে এক ঝটকায় মনে পড়ে গেল রতন কাকুকে দেখার পর। নীল বলল, এই সেরেছে, এই লোকটা এখনো ঘুমায়নি কেন? এবার এরা সামনে দিয়ে বেরোবো কি করে? বাড়ির উঠোনে বসে বসে
খবরের কাগজ পড়ছিলেন রতন কাকু। বিশানের আবার সন্দেহ হলো লোকটার ওপর। এটা কি পেপার পড়বার ঠিক সময়? তার ওপর সেটা আবার উল্টিয়ে ধরে আছেন। নিশ্চয়ই ওর মাথায় অন্য কোনো মতলব আছে। নীল বলল, চ, সিঁড়ির তলা থেকে বেরোতে হবে। বিশানদের অবশ্য দেখতে পায়নি রতন কাকু। লোকটাকে এখন আরও সন্দেহজনক লাগছে। চোখে চশমা, কিন্তু দাদু বলেছেন ভদ্রলোক একেবারে স্পষ্ট দেখতে পায় চোখে। তবে তার চশমার কি প্রয়োজন হলো হঠাৎ? এবার ব্যাপারটা নীলদের জানাতেই হবে। নীলরা ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে। বিশান আর দাঁড়ালো না বারান্দায়। সিঁড়ির তলা থেকে বেরোনো মানে ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার। মাকড়সা, সাপ, বিছে কি নেই ওখানে। তার ওপর বেরোতে হলো পাঁচিল টপকে। অন্যদের কাছে কিছু না মনে হলেও ব্যাপারটা তোরসার কাছে একটু বেশি কঠিন ছিল। কিন্তু সে যেহেতু একটুতে হার মেনে নেওয়ার মেয়ে নয়, তাই তাকেও এই অ্যাডভেঞ্চারে নেওয়া হয়েছে। ওর অবশ্য বেশ ভালোই লাগছে। অনেকটা খতরোকে খিলাড়ির খেলোয়াড়দের মতো ফিল হচ্ছে। তবে বিশানের মুড তখন থেকে এরকম গম্ভীর কেন, তা কিছুতেই বুঝতে পারছে না ও। সবসময় কিছু যেন চিন্তা করছে বিশান। বারবার ভাবছে জিজ্ঞেস করবে ওকে, কিন্তু তারপর কোনো না কোনোভাবে ভুলেই যাচ্ছে। কিন্তু ব্যাপারটা যে অত্যন্ত সিরিয়াস সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ বিশান একটুতেই চিন্তিত হওয়ার ছেলে নয়। ছোটবেলা থেকে ওরা একে অপরকে চেনে। অন্যদিকে তোরসা চিন্তা করছে সকালের ব্যাপারটা নিয়ে। ও ভাবল বিশানও বোধহয় তাই নিয়েই চিন্তিত। ওরা প্রায় পৌঁছেই গিয়েছে নিজেদের গন্তব্য কুমারগড় রাজবাড়িতে। তবে দ্বীপের চিন্তা হচ্ছে তোরসা আর বিশানকে নিয়ে। ওরা না হয় এর আগে বেশ কিছু অভিযান করে বেরিয়েছে, কিন্তু তোরসারা পারবে কি? ওরা অবশ্য বলেছিল ওরাও অ্যাডভেঞ্চার করতে অভ্যস্ত, কিন্তু তবুও। আর তাছাড়া কতদিনেরই বা আলাপ ওদের সঙ্গে দ্বীপদের? বড়জোর কয়েক ঘন্টা। যদি এরা দুষ্কৃতী হয়? না না, এরকম হঠকারিতা করে রাজবাড়িতে হানা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা মোটেই ঠিক হয়নি। প্রত্যেকটা অভিযানের আগে ওরা কিছু চিন্তা ভাবনা করে, কিন্তু এবার সেসব কিছুই করেনি। শটান রওনা হয়েছে রাজবাড়ির দিকে। দ্বীপের কাছে অবশ্য একটা পিস্তল আছে, তবে সেটা কেউই জানে না, এমনকি নীলও না। পিস্তলটা দ্বীপের মামুর। দ্বীপের মামু সমুদ্র বসু একজন পুলিশ অফিসার। দুটো বন্দুক তার, একটা থাকে তার কাছে, আর অন্যটা রেখে যায় বাড়িতে। কোথায় রাখে সেটাও দ্বীপ জানে। হঠাৎ বিশান দ্বীপের ওপর ঝাঁপিয়ে পড়ল আর চেঁচিয়ে উঠল, দ্বীপ সরে যা! আজ একটুর জন্য বেঁচে গিয়েছে দ্বীপ। সবাই ওর ওপর খুব রেগে গিয়েছে। সারাক্ষণ তো কি ভাবিস বলতো? নীল বলে, তখনও নিশ্চয়ই কিছু একটা ভাবছিল, আর একটু হলেই তো বাইক চাপা পড়ত। তোরসা বলল, এটা স্পষ্ট বোঝা গেল যে বাইক আরোহীর উদ্দেশ্য ছিল দ্বীপকে খুন করা। কিন্তু কেন? কুমারগড়ের ছেলে নীল, কিন্তু হামলা করা হলো ওর বন্ধুর ওপর। কেন? বাইক আরোহী হেলমেট পরেছিল, তাই তার মুখটা দেখতে পায়নি ওরা কেউই। কিন্তু বাইকের নাম্বারটা নিজের মগজে নোট করে রেখেছে তোরসা। বিশান ছেলেটা সত্যিই খুব ভালো, আর ওকে নিয়েই কিনা ওসব ভাবছিল দ্বীপ। ছি, তোরসা অবশ্য তেমন মিশুকে নয়, কিন্তু ওর মাথায় ঢুকছে না হঠাৎ রাজবাড়ি যাওয়ার পথে এরকম বাধা পড়ল কেন। ওই রাজবাড়ির ভূত তার লোকেদের দিয়ে নীলদের রাজবাড়ি যাওয়া থেকে আটকাচ্ছে নাকি? নাকি ওদের ঘিরে কোনো চক্র চলছে? আচমকা মেঘ ডেকে ওঠাতে বুকটা কেঁপে উঠল নীলে। দূর থেকে কারা যেন বিয়ের সানাই বাজাতে বাজাতে আসছে। আওয়াজটা আসছে রাজবাড়ির দিক থেকে। ওর মনে পড়ে গেল দাদুর বলা গল্পটা। এক ঝড় বৃষ্টির দিনে বিয়ে হয়েছিল ভবেশ্বর আর কুমারগড়ের রাজকন্যা মৌমিতার। তখন অবশ্য ভবেশ্বর তান্ত্রিক ছিলেন না, তখন তিনি ছিলেন এক সওদাগর। হিরে জহরতের বড় ব্যবসা ছিল ওনার।
বৃষ্টির মধ্যেই সানাই বাজাতে বাজাতে পালকিতে চড়ে যাচ্ছিল ওরা। তবে বিয়ের পর একদিন মৌমিতাকে কিছু না জানিয়েই হঠাৎ নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন ভবেশ্বর। তারপরই একদিন খবর এলো ভবেশ্বর তান্ত্রিক হয়ে গিয়েছেন। এর কিছু মাস বাদে একদিন রাজবাড়ির পুকুরে ডুবে মারা যান ভবেশ্বর। তারপর থেকেই সেই অদ্ভুত ঘটনাগুলি ঘটতে শুরু করে। আর একটু দূরেই আমাদের গন্তব্য, কুমারগড় রাজবাড়ি। নীল বলে। দীপ বলল, সকলে আগে থেকেই সাবধান হয়ে থাকিস। ওই শয়তানগুলোর কাছে অস্ত্র থাকতে পারে কিন্তু। পারে মানে? আলবাত থাকবে। নীল বলে। তবে তার মোকাবিলা করার জন্য আমার কাছেও যন্ত্র আছে একটা। দীপ ওর বুক পকেটে হাত দেয় একবার। সবাই চমকে উঠে ঘুরে তাকায় ওর দিকে। এমন সময় হঠাৎ তরাক করে লাফিয়ে ওঠে বিশান। ইউরেকা! পেয়ে গেছি দীপ, পেয়ে গেছি। কি পেয়েছিস? নীল আর দীপ জানতে চায়। বিশান ওদের কানের কাছে ফিসফিসিয়ে কিসব যেন বলে। ওদের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে হঠাৎ। এই নীল, কি সব বলছিস বলতো? কোথায় ভবেশ্বর, কোথায় কি? কিছুই তো দেখতে পাচ্ছি না আমরা। চেঁচিয়ে ওঠে দীপ। ওই তো, ওই তো, ওই দেখ সামনে। সামনের গাছটার দিকে আঙুল তুলে বলে ওঠে নীল। এমন সময় দীপদের চোখ চলে যায় ওদের সামনের সরু রাস্তাটা দিয়ে চলে যাওয়া ভ্যানটার দিকে। দীপ চিৎকার করে ওঠে, এই যে দাদা, শুনছেন? ও দাদা, এদিকে এদিকে, এই যে। আসছি ভাই, আসছি আসছি। ভদ্রলোক ভ্যান ঘোরালেন। তিনি ওদের কাছাকাছি পৌঁছাতে দীপ বলল, আমাদের এই বন্ধুটার কি যেন একটা হয়েছে, কোথায় নিয়ে যাই বলুন তো? অঘরোজার কাছে নিয়ে যাই, চলেন। ওঠেন ভ্যানে, ওঠেন। দীপরা তিনজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। তারপর তারা চড়ে বসে ভ্যানে। নীল তখনও তার কাজে ব্যস্ত। ভ্যান চলতে শুরু করলো অঘোর ওঝার আস্তানার দিকে। জয় কালী, জয় তারা, জয় চামুণ্ডে। বলো বৎসগণ, কি তোমাদের চাহিদা? চিৎকার করে উঠলেন অঘোর ওঝা। দীপ কাঁদতে কাঁদতে বলে উঠল, দেখুন না বাবা, আমরা বেরিয়েছিলাম কুমারগড় ঘুরতে, কিন্তু ওই রাজবাড়ির সামনে আসার পর থেকেই আমাদের এই বন্ধু নীল সমানে বলে চলেছে ও নাকি ভবেশ্বর তান্ত্রিককে দেখতে পাচ্ছে। সে নাকি আমাদের সকলকে মেরে ফেলবে। মনে হয় এর ঘাড়ে কোনো আত্মা চেপেছে, তাই না বাবা? অঘোরের চোখগুলো জলজল করে উঠল। তিনি বললেন, দাঁড়া, আগে ভালো করে দেখে নি ওকে। এ ভবেশ্বর তান্ত্রিককে দেখতে পাচ্ছে মানে ওর উপর বশ করা আত্মাটির শক্তি সাংঘাতিক। এমনও হতে পারে খোদ ভবেশ্বরী ওর ঘাড়ে ভর করেছে। মনকে শক্ত করো। ভবেশ্বরের আত্মা কারোর ঘাড়ে চাপলে সহজে তাকে বাঁচানো যায় না, হয়তোবা ওকেও বাঁচানো যাবে না। নীলকে নিজের মুখোমুখি বসিয়ে যজ্ঞ শুরু করলেন অঘোর। দীপ বিশানের কানে ফিসফিসিয়ে বলল, এই নীল কিন্তু অ্যাক্টিংটা ভালোই করছে, কি বলিস? মনে হচ্ছে সত্যি ওকে ভূতে ধরেছে। কথাটা অবশ্য মন্দ বলেনি দীপ। মানুষকে ভূতে ধরলে যেরকম করে মাথাটা 360 ডিগ্রি ঘুরিয়ে দেয় ঠিক প্যাঁচার মতো, ঠিক সেরকম করেই মাথাটা ঘোরাচ্ছিল নীল। চোখের লেন্সটাও মন্দ নয়, একেবারে সত্যিকারের ভূত যেন। আগুনের মধ্যে ঝাঁটার কাঠি, সর্ষে, জিরে আরও কত কি ছিটিয়ে দিচ্ছিলেন অঘোর ওঝা। সঙ্গে কি সব মন্ত্রও পড়ছিলেন। প্রায় 1 ঘন্টা এমন চলার পরও নীলকে ছাড়ল না ভূত। ততক্ষণে অঘোর নাজেহাল। আর না পেরে সব কিছু ছেড়ে ছুড়ে উঠে পড়লেন তিনি, আর চেঁচিয়ে উঠলেন, উফ, এ কোন বিটকেল আত্মা রে বাবা! ভবেশ্বরও এত ঘোরেল ছিল না। নিজের হাতে খুন করেছিলাম বেটাকে। প্রতিশোধ নিতে যখন এসেছিল তখনও বিশেষ পরিবর্তন হয়নি, শুধু তার ভিতরে তখন অলৌকিক শক্তি চলে এসেছিল। আর হঠাৎই থেমে গেলেন উনি। নিজের ভুলটা বুঝতে পারলেন।
এ কাদের সামনে কথাগুলো বলে ফেললেন উনি? ওরা চারজন উঠে দাঁড়ালো। দীপ হেসে বলল, আপনার পর্দা ফাঁস হয়ে গেছে মিস্টার রতন চ্যাটার্জি। অভিনয়টা আপনি ভালোই জানেন, কিন্তু আমাদের এই বন্ধুর চোখকে ফাঁকি দেওয়া অতটাও সহজ নয়। বিশানের দিকে আঙুল তুলে কথাটা বলল দীপ। লোকটি বলে উঠলেন, কে রতন চ্যাটার্জি? আমি অঘোর ওঝা। দীপ বলল, ব্যাস, অনেক নাটক করেছেন, এবার বলুন তো কে টাকা খাইছে আপনাকে আমাদের মারবার জন্য? দীপ আবারও কিছু একটা বলে উঠতে যাচ্ছিল, কিন্তু আচমকা কোনো একটা শীতল বস্তু ওর মাথায় ঠেকালো কেউ। রিভলভার কি? কিন্তু ওর মাথায় রিভলভার কে ঠেকালো? লোকটা পিছন থেকে হাসতে শুরু করে দিল। কি রে, চিনতে পারছিস আমাকে? গলাটা শুনে আটকে উঠল নীল। এ যে বড় মামার গলা। তাহলে কি এ সব কিছুর মূলে বড় মামা? ঠিক তখনই চকিতে দীপ লুকিয়ে নিয়ে আসা বন্দুকটা বার করে আনলো আর ঝাঁপিয়ে পড়ল বড় মামার ওপর। বড় মামার বন্দুকটা ছিটকে যেতেই বিশান সেটা কেড়ে নিল। তারপর দুজনে দুটো বন্দুক তাক করলো বড় মামার দিকে। ততক্ষণে নীল আর তোরসা মিলে বেঁধে ফেলেছে অঘোর ওঝা ওরফে রতন চ্যাটার্জিকে। গেমটা ভালোই খেলছিলে দুজন মিলে। আর রতন কাকু, তোমার তো কোনো জবাবই হয় না। সকাল থেকে বিকেল নাকি রতন চ্যাটার্জি, সন্ধ্যের পরে অঘোর ওঝা, আর রাত নামতেই ভবেশ্বর তান্ত্রিকের জীবন্ত আত্মা। রিয়েলি মাল্টি ট্যালেন্টেড ম্যান। আমি তো তোমার ফ্যান হয়ে গেলাম। হাসতে হাসতে বলল নীল। তারপর বড় মামার দিকে ফিরে বলল, এবার তুমি বলো মা, কেন কেন এই নোংরা খেলাটা খেললে? বড় মামা বললেন, কারণ আমি জেনে ফেলেছিলাম। মা বলছিল ওনাদের অবর্তমানে সব সম্পত্তি নাকি ওনারা নীলের নামে দিয়ে যাবেন। আর তাই এই ভবেশ্বর তান্ত্রিকের আত্মার প্ল্যানটা করলাম আমরা। নীল বলে, সবটা খোলসা করে বলো তো। বড় মামা শুরু করলেন। দিনটা ছিল রবিবার। গত মাসে প্রতি বছরের মতো এবছরও আমাদের জাগ্রত দেবী মা মনসার পূজা হলো ধুমধাম করে। সেদিন তোরা আসতে পারিস না, তবে বাবা নাকি ঠিক করে রেখেছিলেন উনি মারা যাওয়ার পর ওনার সব সম্পত্তি তোর হয়ে যাবে। বাবা মারা গেছেন অনেক দিন হলো, তবে সেই শুভ দিনে ব্যাপারটা সকলকে জানালো মা। যথারীতি আমিও জানলাম। তবে কথাটা শোনার পর আমার মাথায় রক্ত উঠে গেল। ওনার একমাত্র ছেলে আমি, সম্পত্তি তো আমারই পাওয়ার কথা। সেখানে উনি কিভাবে ছোটদির ছেলেকে সমস্ত সম্পত্তি দেন? সেই নিয়ে আমাদের বাড়িতে অনেক বিবাদও হয়েছিল সেবার। সেদিন থেকেই মনের মধ্যে একটা রাগ জমতে শুরু করলো আমার। ঠিক সেই সময় আমাদের বাড়িতে আগমন হলো রতনী। সঠিক সময় সঠিক লোককে পেয়ে আমি তো খুব খুশি হয়েছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের বাড়ির সকলকে বাড়ি ছাড়া করতে, ভয় দেখিয়ে। তারপর উকিলকে দিয়ে নতুন একটা উইল বানাতাম আমার নামে, সেখানে বাবার সই নকল করে বসিয়ে দিতাম। ধীরে ধীরে আমরা লক্ষ্যের দিকে এগোচ্ছিলাম। কিন্তু তোমরা আসবে শুনে আবার নতুন প্ল্যান বানালাম আমরা। এখানকার নাম করা গুন্ডাদের দিয়ে কত ভয় দেখানোর চেষ্টা করলাম তোমাদের আসার সময়, কিন্তু তবুও তোমরা ভয় পেলে না। খুব দুঃসাহসী তোমরা। আর তোমাদের সাথে থেকে থেকে
আমার এই ভাগ্নেটাও দুঃসাহসী হয়েছে দেখছি। আমি নিজের ভুল বুঝতে পারছি এবার। আমার সম্পত্তি চাই না, দয়া করে তোমরা আমায় মাফ করে দাও। আমি জেলে যেতে চাই না, আমার কিছু চাই না। আমি শুধু নিজের বাড়িতে গিয়ে সবার সাথে আনন্দ ফুর্তি করে বেঁচে থাকতে চাই। নীল এক দৃষ্টে তাকিয়েছিল ওর বড় মামার দিকে, বলল, তুমি অনেক বড় একটা অন্যায় করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই হবে। মধু আঙ্কেল, অ্যারেস্ট হিম। পুলিশ ভ্যান নিয়ে গেল বড় মামা আর রতন কাকুকে। বিশান বলল, আপন মানুষ এমনও হয়? দীপ বলল, এ পৃথিবীতে যে কে আপন আর কে পর তা বোঝা বড়ই দায় বিশান। যেমন তুই, এই তো একটু আগেই আমাদের আলাপ, আর এর মধ্যে তোরা আমাদের কতটা আপন করে নিলি। তুই না থাকলে হয়তো আজ আমায় বেঘরে মরতে হতো। নীল বলল, তোকে কিভাবে আমি ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না রে। এতদিন ধরে আমাদের পরিবারে দুজন অপরাধী লুকিয়েছিল, অথচ আমরা কেউ সেটা বুঝতে পারিনি। আজ তুই ছিলি বলে ওরা ধরা পড়ল। বিশান বলল, একটা কথা মনে রাখিস নীল, দীপ তুইও, দোস্তি মে নো সরি নো থ্যাংক ইউ। ওরা চারজন একসাথে হেসে উঠল। আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সহযোগিতা করবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে সুস্থ থাকুন, গল্পে থাকুন।